বাড়ির কেউ কখনো ওর এই খেলাধুলা ও অর্জনকে গুরুত্ব দেয়নি। সবারই ধারণা এসব খামাখা, এগুলো দিয়ে কি হবে। গিফটের আশায় ডুকরে কাদা মেয়েটিও গিফট পেয়েছে, কিন্তু সেই গিফট তার হাতে এমনি এমনি আসেনি, অনেক কষ্ট অর্জন করতে হয়েছে। ওর এই কষ্ট অর্জন, এসবের কোনো গুরুত্ব নেই কারো কাছে। ধীর পায়ে প্রাণেশার সম্পূর্ণ রুমটা ঘুরে ঘুরে দেখলো অনির্বাণ। শোকেসের পাশে দাঁড়িয়ে এক পাশে থাকা 30 থেকে 40টা বই দেখছিল। একটা হাতে এনে দেখলো রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাস। দু একটা পৃষ্ঠা উল্টোপাল্টে দেখতে লাগলো। রূপকথা বলল, এই বইগুলো কিছু ট্যুরে গিয়ে সেখানে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতা থেকে প্রাপ্তি, আর কিছু ওর নিজের সংগ্রহ। এরপর হ্যান্ডব্যাগটা হাতে তুলে বলল, কাজটা ও নিজেই করে, লুকিয়ে চুরিয়ে নির্ঘুম রাত কাটিয়ে অনলাইনে বিজনেস আছে ওর। এইগুলো সারা দেশে সেল হচ্ছে, তবে এই বিজনেসের খবর কেউ জানে না, কেউ এসবের খোঁজ রাখেও না। অনির্বাণ এতটাই চমকালো যে ওর মুখের কথাটা হারিয়ে গেল। নিশ্চুপে একটা একটা করে বউয়ের সব অর্জন দেখে বলল, তুমি জানলে কি করে? রূপকথা বলল, এ বাড়িতে বউ হয়ে আসার প্রায় 6 মাস পর প্রথমবার যখন অসুস্থ হয়েছিলাম, সারা রাত ও আমার পাশে ছিল। তখন রাত জেগে এই হাতের কাজগুলো করতো। মৃত্যুটা প্রথমে স্বীকার করেনি। সে রাতে আমি অসুস্থ থাকার পরেও আদো ঘুমে আদো জাগরণে ওর এই কাজগুলো দেখেছি। সেদিনের পর অন্য এক প্রাণেশাকে আবিষ্কার করে ভীষণ অবাক হয়েছি জানো। ওই দিন থেকে নিজের ভিতরে থাকা কষ্টগুলো একটু একটু করে আমার কাছে শেয়ার করেছিল ও। ধীরে ধীরে সবকিছু আবারও গুছিয়ে রেখে রূপকথা বলল, টপ রেজাল্ট হয়নি বলে ওর কোনো কাজে কেউ কখনো সাপোর্ট করেনি। সবার ধারণা ওকে দিয়ে কিচ্ছু হবে না। শুধু কি একাডেমিক সার্টিফিকেটটাই সব? অনেক একটা মানুষের অভ্যন্তরীণ যে গুণ, সেটার কি কোনো মূল্য নেই? শিক্ষা দীক্ষা অনেকেরই থাকে, কজনের সব বিষয়ে পারদর্শী হওয়ার মতো পর্যাপ্ত মনের জোর, বুদ্ধি ও মেধা থাকে বলতো? বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কতজন নিজের মধ্যকার অভ্যন্তরীণ গুণকে যাচাই করার মাধ্যমে সেরা স্থানে নিয়ে দাঁড় করাতে পারে। যারা পারে তারা কি খুবই সাধারণ কেউ হয়? একদম তুচ্ছ হয়। এত কিছু অর্জনের পরেও ও কেন সবার কাছ থেকে অকর্মা, অলস, গাধি তকমা পাচ্ছে? এক দৃষ্টিতে ঘুমন্ত প্রাণেশার দিকে তাকিয়ে রইল অনির্বাণ। দেখতে দেখতে চোখের কোণের বিস্ময়েরা মুগ্ধতায় রূপ নিল। আর কতবার মেয়েটার কাজে সে মুগ্ধ হবে, অনির্বাণ নিজেও বোধহয় এটা জানে না। প্রয়োজনীয় কথা শেষ করে রূপকথা বলল, তুমি কি এখনই বের হবে? অনির্বাণ হাতের ঘড়ি দেখে বলল, না, আরো ঘন্টা 1.5 ঘন্টা পর। আমি নাস্তা সাজাচ্ছি, খেয়ে যেও। ঘাড় নেড়ে সম্মতি জানালো অনির্বাণ। রূপকথা বেরিয়ে গেল। যাওয়ার আগে পর্দা টেনে দরজার দুটো কপাট আস্তে করে আটকে দিয়ে চলে গেল। গুটি কয়েক পা ফেলে বিছানার কাছে এগিয়ে এসে ফাঁকা জায়গায় বসে খানিকটা ঝুঁকে স্ত্রীর স্নিগ্ধ সুন্দর মুখের দিকে তাকিয়ে আলগোছে গালে আঙুল ছুঁয়ে কণ্ঠে খাদ নামিয়ে অনির্বাণ ডাক দিল, প্রাণ, আমি চলে যাচ্ছি, আমাকে বিদায় দিবি না? এত কাছে এসে ডাক দেওয়াতে সেই ডাকে প্রথমেই ঘুমঘোর চটে গেল। স্বপ্নই মনে হলো প্রাণেশার। হাত বাড়িয়ে কাছে থাকা বালিশ টানতে গিয়ে অনির্বাণের পিঠ ছুঁয়ে নিজের দিকে টেনে নিয়ে প্রাণেশা বলল, বিরক্ত করো না তো, ঘুমোতে দাও। এত বলা অবধি ঘুমাই না সোনা, প্লিজ উঠে পড়ো এখন। আহা, কেন কানের কাছে বকবক করছো? তুমি তো দেখছি আমাকে আর শান্তিতে ঘুমোতেই দেবে না। সেই রাত থেকে জ্বালাচ্ছ। যাও তো, তোমার বকবকানির জন্য সারা রাত ঘুমাইনি আমি। প্রাণেশার সম্পূর্ণ কথা বুঝতে না পেরে অনির্বাণ বলল, আমি আবার কখন তোকে বিরক্ত করলাম? করেছই তো, চোখ বন্ধ করলেই সামনে চলে আসছো। তুই কি জেগে জেগে স্বপ্ন দেখছিস? আমি আসলে তোর স্বপ্নে না, সত্যি হয়ে সামনে এসেছি। চোখ মেলে তাকা একবার, দেরি হয়ে যাচ্ছে তো। এইবার হাতের স্পর্শটা আরেকটু দাবিয়ে গালে ঠেকালো অনির্বাণ। ঠোঁট নামিয়ে গালে চুমু খেয়ে বলল, এরপর কি মনে আছে আমি স্বপ্নে এসে বিরক্ত করছি? স্বপ্ন কি সত্যি? সম্পূর্ণ ব্যাপারটা পরখ করতে জোরপূর্বক চোখ খুলল প্রাণেশা। নিঃশ্বাসেরও অতি নিকটে অনির্বাণকে দেখে ধরফরিয়ে উঠে বসে। যথাসম্ভব দূরে সরে গিয়ে কম্পনরত কণ্ঠে বলল, তুমি এখানে কখন এসছো? ভাবির সাথে এসেছি। আরামের ঘুমের 12টা বেজে যাওয়াতে প্রাণেশা যথেষ্ট বিরক্ত হলো। চোখ মুখে হাত ঢলে বলল, এখানে কি চাই? বউয়ের কাছ থেকে বিদায় নিতে এলাম। আর কতবার বলবো আমি তোমার বউ না? আমাকে বউ ডাকবে না।
আমার এই ডাকটা একদম অসহ্য লাগে, প্লিজ যাও এখান থেকে। অন্য সময় হইলে হয়তো এই কথাতে প্রচণ্ড মন খারাপ হতো, রাগ হতো, ঝগড়া করতে ইচ্ছা হতো, কিন্তু এই বিদায়ী মুহূর্তে এসে কোনো প্রকার মন খারাপ, রাগ ও ঝগড়াটিকে মনে জায়গা দিতে ইচ্ছে হলো না অনির্বাণের। সে হাত বাড়িয়ে প্রাণেশের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি চলে গেলে তোর খারাপ লাগবে না? প্রাণেশা ঝটপট উত্তর দিল, একদমই না। তুমি কে হও আমার? কে হই জানিস না? জানি, কিন্তু মানি না। মানতে অসুবিধা কি? জানি না রে ভাই। আবার ভাই? এবার কিন্তু খুব খারাপ হচ্ছে। প্রাণেশা এত আহ্লাদির মেজাজে নাই। কাঁচা ঘুম ভাঙাতে মেজাজ একদম তুঙে কন্ট্রোল করতে না পেরে বলল, ভাইকে ভাই ডাকবো না তো কি ডাকবো? এতক্ষণ শান্ত মেজাজে কথা বললেও প্রাণেশার এই ভাই ভাই ডাক শুনে প্রচণ্ড রাগ হলো অনির্বাণের। সে ধরে রাখা হাতটা শক্ত করে চেপে রেখে রাগকে সামলে নিয়ে একটু নাটকীয় ভঙ্গিতে বলল, যখন ভাই ছিলাম তখন ভাই ডেকেছিস, এখন তার ভাই নই, এখন অন্য কিছু ডাক। প্রাণেশা ভ্রু কুঁচকে বলল। অন্য কিছুটা আবার কি? ও অনির্বাণ দুষ্টু হেসে বলল, জান, বেবি, ডার্লিং, সুইটহার্ট, মাই লাভ, এসব। রে বাবা, এসব ডাকতে হবে? হ্যাঁ, এসবও যদি না পারিস তাহলে ডাকবি ওগো, শুনছো? এই ডাকে একটা আদর আদর ফিলিংস লুকিয়ে আছে। প্রাণেশা দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে খিটিমিটি মেজাজে বলল, হে রে, কাজ নেই তো আমার, বাংলা সিনেমার ডায়লগ দিই। যাও তো এখান থেকে, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। অনির্বাণকে এড়িয়ে দ্রুত পায়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে যেতে চাইল প্রাণেশা। অনির্বাণ বলল, একটু দাঁড়া। পেছনে ফিরে প্রাণেশা বলল। কি? অনির্বাণ কাছে এলো, মুখোমুখি দাঁড়িয়ে প্রাণেশাকে বেকায়দায় ফেলতে বলল, গত রাতে যে স্পেশাল গিফটটা দিলাম না, রিটার্ন গিফট দিবি না? যেহেতু চলেই যাচ্ছি, একটা কিছু তো গিফট দিতেই পারিস। প্রাণেশার দম আটকে আসার জোগাড় হলো। দু হাতে নিজের পরনের জেগিংস খামচে ধরে বলল, আমার কাছে কিছু নেই। যা আছে তাই দে। কি আছে? অনির্বাণ আর একটু কাছে এসে মাথা ঝুঁকিয়ে দু হাতে প্রাণেশার দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিঃশ্বাস পরিমাণ দূরত্ব থেকে বলল, গুড বাই কিস। এমন আবদার সুরে ভিমরি খাওয়ার জোগাড় হলো প্রাণেশার। চরম বিস্ময় নিয়ে দ্রুত পা পিছিয়ে দিতে চাইল। দুটো হাত বাঁধা থাকার কারণে পিছনে যেতেও পারল না। অনির্বাণ তাকে নিজের দিকে টেনে দু হাতের ফাঁকে আগলে নিয়ে বলল, আমি চাইলেই তোকে সঙ্গে নিতে পারতাম, কিন্তু এখনই তোর মনের উপর জোর দিতে চাইছি না। ইচ্ছের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। তুই আমার স্ত্রী, প্রাণ, তাই তোর প্রত্যেকটি ইচ্ছে অনিচ্ছের মূল্য আমি দেব। বিয়ের আগ অবধি তোকে নিয়ে এরকম ফিলিংস আমার ছিল না। অন্য সব কাজিনের মতোই তোকে দেখে এসেছি, কিন্তু যখন কবুল বললাম তখনই আবিষ্কার করলাম তুই আমার আত্মার চেয়েও আপন কেউ হতে যাচ্ছিস। আমি জানি যা কিছু হয়েছে সেসব তোর ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, তবুও এই সম্পর্কটাকে আমি ভুল বা বোঝা ভাবতে পারছি না, আর এই জন্যই ভাঙন আমি চাইছি না। তবে তুই যদি চাস সেটাও করব। প্রাণেশা ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, কথার কোনো উত্তর দিতে পারল না। এরই মধ্যে হাতের বাঁধন ঢিলে হয়ে গেল। তার থেকে খানিকটা দূরে চলে গেল অনির্বাণ। ঘড়িতে সময় দেখে বলল, 9:30 বাজে, আর আধা ঘন্টা সময় আমি আছি। কিছু বলার থাকলে এই সময়ের মধ্যেই বলে ফেলো। ঢাকায় ফিরে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লে এত সহজে আর এই মুখও হব না। প্রাণেশাকে পর্যাপ্ত সময় ও স্পেস দিয়ে স্টাডি টেবিলের সামনে রাখা চেয়ারে বসে ফোনে হাতে নিয়ে তাতে চোখ ডুবিয়ে অনির্বাণ বলল, আধা ঘন্টার বেশি আমি 1 সেকেন্ডও বসবো না। ধপ করে বিছানায় বসে দু হাতে নিজের মাথা চেপে ধরল প্রাণেশা। আধ ঘন্টায় কি সিদ্ধান্ত জানাবে, কি বলবে? সে সম্পর্ক ভেঙে দিতে চায়? আসলেই কি চাই? সম্পর্ক নিয়ে মনের ভেতর যেসব ভীতি, সেটুকুর কারণেই তো বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে ভীষণ ভয় হতো তার। এর মধ্যে কোনো কাজকর্ম পারে না, বিয়ে হলেও ঘর সংসার যে তার হবে না এটুকু সে নিশ্চিত ছিল। স্বামী সংসার যেমন হয়, বিবাহিত জীবনে কত জ্বালা যন্ত্রণা হয়, সেটা নিজের মা বাবা ও বন্ধু বান্ধবদের বিয়ের পরবর্তী জীবন দেখেই বোঝা হয়ে গেছে তার। এজন্য এরকম পরিস্থিতিতে জড়াতে চায়নি সে, কিন্তু ভাগ্য তাকে জড়িয়ে দিল, তাও আবার অনির্বাণের সাথে।
প্রতিটা মিনিট যত এগোচ্ছে প্রাণেশা সব জটিল ও কঠিন সম্ভব বিষয়াদি নিয়ে ভেবে যাচ্ছে। সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে শুরু করেছে সে। সব কিছুর পরেও দুদিনের এই সম্পর্কে যে অভিজ্ঞতা হয়েছে সেটুকুর ছাপ এখনও তার মনের মধ্যে সর্বত্র জুড়ে আছে। চাইলেও দূরে সরানো যাচ্ছে না। এটা দু হাতে মুখ ঢাকে ভাবতে লাগলো কি করবে। এত সব ভাবনার ভিড়ে সেকেন্ড মিনিট পেরিয়ে গিয়ে অনির্বাণের দেন নির্দিষ্ট সময়ে দাঁড়িয়ে এসে পৌঁছাতে লাগলো মিনিটের কাঠা। এখনও 30 সেকেন্ড বাকি ছিল। সময় দেখে উঠে দাঁড়ালো অনির্বাণ। একবার প্রাণেশার দিকে তাকালো, তারপরে ফোন পকেটে রেখে দু হাত গুজে রাখলো সেথায়। স্নান মুখে বলল গুড বাই। কয়েক পা হেঁটে দরজার সামনে দাঁড়ালো অনির্বাণ। পিছন থেকে প্রাণেশা বলল দাঁড়াও। দুরু দুরু বুকে সামনের দিকে পা ফেললো প্রাণেশা। মুখোমুখি হয়ে দাঁড়ালো। তুমি কি সত্যিই চাও এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক? অনির্বাণ বলল। মিথ্যে মনে হওয়ার কারণ? প্রাণেশা ঢোক গিলল, বুকের ভেতর ধরফড় করছে, কথা আসছে না। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল আসলে আমার একটু সময় চাই। কতদিন? ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, যখন বুঝতে পারবি তখন ফোন করে বলিস এখন আসছি। অনির্বাণ চলে যেতে চাইলে প্রাণেশা তার হাতের বাহু আঁকড়ে ধরে সাহস নিয়ে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টায় মনে মনে কথা গুছিয়ে নিতে চাইল। অনির্বাণ বলল কিছু বলবি? উপর নিচ মাথা নেড়ে প্রাণেশা বলল হ্যাঁ। কি? একটু আগে কি বলেছিলে তুমি? কাপা কাপা গলায় এইটুকু বলেই থেমে গেল প্রাণেশা। অনির্বাণ বলল কোথায় কি বললাম? বলেছিলে কিছু একটা। সরি, মনে করতে পারছি না। প্রাণেশা মনে সাহস ধরে রেখে বলল চোখ বন্ধ করো। কেন? দরকার আছে। কেনর উত্তর না দিলে চোখ বন্ধ হবে না? সময় নষ্ট করো না তো, চোখ বন্ধ করতে বলেছি, বন্ধ করো। করব না, চোখ খোলাই থাকবে। কি বলতে চাস বল, একদম চোখে চোখ রেখে বলবি। প্রাণেশা বিপদেই পড়ল, কিন্তু ভয় দাঁড় ধরল না। যেভাবে সাহস নিয়ে কাছে এসেছিল সেভাবে সাহস নিয়েই দু হাতে অনির্বাণের গলা জড়িয়ে ধরে, নিচের দিকে নামিয়ে অধরষ্ট দখল করে নিল। ব্যাপারটা ঘটল মাত্র কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে। প্রথমে স্পর্শে থমকালো অনির্বাণ, পরক্ষণেই এই মহামূল্যবান মুহূর্তটাকে স্মৃতির পাতায় বন্দি করতে নিজেও তাকে আঁকড়ে ধরল। সময় কোন দিক দিয়ে কত মিনিট অতিক্রম করলো কেউ সেটা খেয়াল করলো না। দীর্ঘক্ষণ পর মুক্ত বাতাসে শ্বাস নিতে কপালে কপাল ঠেকিয়ে প্রাণেশা বলল তুমি গুড বাই কিস চেয়েছিলে। অনির্বাণ হেসে উঠল, দুষ্টুমি করে বলল হুট করে এত কাছে এলি কেন? এখন তো তোকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হবে আমার। থাকবো কি করে আমি? প্রাণেশা মন খারাপের সুরে বলল আমাকে একটু সময় দাও প্লিজ। দুষ্টুমি রেখে সিরিয়াস হলো অনির্বাণ। দু হাতের পাতায় প্রাণেশার ঘুমো ঘুমো মুখশ্রী আগলে নিয়ে কপালের মাঝখানে ভরসার ন্যায় ঠোঁট ছুঁয়ে দিল। নিচে আয়, একসাথে নাস্তা করব। অনির্বাণ আগে নিচে এলো, তার 15 মিনিট পর প্রাণেশা এলো। নাস্তা খেতে বসার পর রূপকথা আর চোখে দুজনের দিকে তাকিয়ে চোখ নাচিয়ে প্রাণেশার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল মিটমাট হয়েছে। প্রাণেশা কেসে উঠল, দৌড়ে পালাতে চাইলে অনির্বাণ তাকে আটকে দিল। আবারও চেয়ারে বসালে রূপকথা শব্দ করে হেসে উঠে বলল এই কি রে, তুই লজ্জা পাচ্ছিস? প্রাণেশা অসহায় কণ্ঠে বলল ভাবি প্লিজ। সবাই নাস্তা খেয়ে যে যার কাজে চলে গেছে সেই সকালে। বাকি ছিল পিচ্চি দুটো আর রাফিয়ান ও রেদওয়ান। তারাও আজ সুযোগ পেয়ে বেলা অবধি ঘুমিয়েছে, এখন উঠে এসে নাস্তা করছে। দুলোভাইকে দেখে আবারও রাফিয়ান গতকালের মতোই অনির্বাণকে খেপানোর চেষ্টাই বলল সোনাপু, দুলাভাই তো কাল খুব গলা উঁচিয়ে কথা বলছিল, তোমাকে কিছু একটা গিফট দেবে। কি দিয়েছে দেখি? সুন্দর কিছু, দামি কিছু? সব গিফট যে আর টাকা দিয়ে কিনতে হয় না, এটা তাদেরকে কে বুঝাবে? লজ্জায় যেন আজ তার নাই হওয়ার দিন। আশ্চর্য, এত লজ্জা এলো কোথা থেকে? আগে তো এমন ছিল না। সবই অনির্বাণের স্পেশাল গিফটের ফল। দূর, সকালটাই মাটি। এমন কিছু বিড়বিড়িয়ে প্রাণেশা তার ভাইকে বলল তুই দেখে কি করবি? রাফিয়ান বলল কেন? দেখলে দোষ কি? তুমি সব গিফট সবাইকে দেখাতে হয় না।
তোদের সব দেখতে হবে না, আমি ওটা লুকিয়ে রেখে দিয়েছি। মুখ ভেঙালো রাফিয়ান, খাওয়ার মুখে তুললে অভিমানী একটা ভাব দেখালো। রাদিন বলল, সত্যি মেজো ভাইয়া তোমাকে গিফট দিয়েছে? প্রাণেশা কাট কাট গলায় বলল, হ্যাঁ দিয়েছে। তো আমাকে দেখাও না সোনাপু। একবার বলেছি না তোদের এসব দেখতে হবে না, কথা কানে যাচ্ছে না? ধমক খেয়ে কেঁপে উঠল রাদিন, তবুও আগ্রহী মেজাজে বলল, দেখালে তোমার জিনিস আমি নিয়ে নেব নাকি? কি প্রশ্নে? প্রাণেশা হা হয়ে তাকিয়ে রইল। রামেশা বলল, একবার দেখাও না সোনাপু, আমিও চাচুকে বলবো আমাকেও একটা গিফট দিতে। দেওয়ানও বলল, সামান্য একটা গিফটই তো, দেখলে ক্ষতি কি? ওরা তো আর তোমার জিনিস কেড়ে নিচ্ছে না। ওদের সবার আগ্রহ দেখে প্রাণেশার মাথায়ও দুষ্টি বুদ্ধি চাপলো। বলল, কি দিয়েছে জানতে চাস তোরা? সবাই উপর নিচ মাথা নাড়ালো। প্রাণেশা নিজের দুহাত দুদিকে মেলে ধরে বলল, এই সাইজের একটা ঘোড়ার ডিম। রেদওয়ান ও রাফিয়ান তার দুষ্টুমি টের পেয়ে মুখ বাঁকিয়ে নাস্তা খেতে লাগলো। রামেশা অবাক করা দৃষ্টি মেলে বলল, সত্যি সোনাপু, এত বড় ঘোড়ার ডিম? প্রাণেশাও উত্তর দিল, হ্যাঁ অনেক বড়। ডিমটা কোথায় রেখেছো সোনাপু, আমায় দেখাবে? বাগানে আছে, দেখে আয় গিয়ে যা। রামেশা সত্যি সত্যি ঘোড়ার ডিম দেখতে বাগানের দিকে দৌড় দিল। বাকিরা হো হো শব্দে হেসে উঠল। অনির্বাণ উঠে দাঁড়িয়ে মা চাচিদের থেকে বিদায় নিয়ে রাফিয়ানের সামনে এসে বলল, শালা বাবু, তোর কপালেও এমন গিফট জুটবে যদি তুই আমাকে দুলাভাই ডাকা বন্ধ করিস। আর নয়তো জীবনেও ওই গিফট তুই ছুঁয়ে দেখতে পারবি না, সারা জীবন আইবুড়ো থেকে যাবি। রাফিয়ান চেয়ার ছেড়ে তেড়ে এসে অনির্বাণকে ধরতে যাবে, তার আগেই চিলের মতো উড়ে গেল অনির্বাণ। ব্যাকপ্যাক নিয়ে বাইকে চেপে বসলো। চাবি ঘুরিয়ে পেছন ফিরে তাকিয়ে একবার হাসলো শুধু। প্রাণেশা তাকে বিদায় দিতে এগিয়েছিল, হাত নেড়ে বিদায় দিয়ে ঘরে ঢুকেই রূপকথার ঠাট্টার শিকার হলো। তাকে দেখে রূপকথা দুষ্টুমির ছলে গাইল, সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। অনির্বাণ চলে যাওয়ার পর এই কয়দিন সম্পর্কের মধ্যে আরও কোনো উন্নতি হয়নি। আগে মাঝে মধ্যে অনির্বাণ যদি তাকে কোনো প্রয়োজনে কল করত, ছোটোখাটো ঝড় তুফান হয়ে যেত, কারণ প্রাণেশা কোনো আদেশ নিষেধ শুনতো না। আর এখন নিয়মিত ফোন করলে বউ বলে ডাকা মাত্রই রেগে বোম হয়ে যায় প্রাণেশা। ঝগড়া শুরু হয় বউ রপ্তটা থেকেই। দিনরাত এমনই চলে। কাজের ফাঁকে ফাঁকে ফোন করলে প্রাণেশাকে খেপাতে রাগাতে বউ ডেকে তার মেজাজের 12টা বাজিয়ে দেয় অনির্বাণ। প্রাণেশাও এই নিয়ে সারা রাত যুদ্ধ করে। সে যুদ্ধ শেষ হয় ঘুমের মাধ্যমে। তর্ক বিতর্কের ফাঁকে কোন দিক দিয়ে যে প্রাণেশার ঘুম পড়িয়ে হয় সেটা সে নিজেও জানে না। আজ সকালে বেশ কিছু ব্যান্ড ব্যাগের অর্ডার ছিল, সেগুলো সকাল 9টার মধ্যে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে আরামসে একটু ঘুমাতে চাইছিল। রাত জেগে বকবক করলে ঘুম হয় না, সারাদিন শুধু মাথা ব্যথা করে। তাই বিশ্রাম নেওয়ার জন্যই রুমের দরজা সামান্য ফাঁক রেখে বিছানায় শরীর হেলিয়ে দিয়েছিল প্রাণেশা। আচমকাই সপাং সপাং শব্দে কানের ভেতর ভন ভন শুরু হলো। শব্দটা একাধারে আসতে ঘুম উড়ে গেল তার। লাফ দিয়ে বিছানায় বসতে তার থেকে ঠিক কয়েক ইঞ্চি দূরে আবারও সপাং সপাং শব্দ হলো। চোখ মুখ বিস্ময় নিয়ে প্রাণেশা বলল, তুমি, তোমার হাতে কঞ্চি কেন? ওগুলো ধরেছো কেন তুমি? রাদিন রামিসা শয়তানি করছিল। অনির্বাণ কোমরে হাত রেখে বলল, ওরা শয়তানি করেনি, শয়তানি করছিস তুই। 6টায় ফোন করে বলছি 10টার মধ্যে রেডি হয়ে বসে থাকবি, আমি এসে তোকে ক্যাম্পাসে নিয়ে যাব। এখনো বিছানা ছাড়িসনি কেন? এখনো তো এই কঞ্চির বাড়ি তোর পিঠেই পড়বে। প্রাণেশা রীতিমতো আটকে উঠল। তার কঞ্চি দিয়ে তাকে মারবে? ভাবা যায়? সে ঘুম ঘুম চোখে চিবিয়ে চিবিয়ে বলল, এত বড় সাহস আমার কঞ্চি দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? আজ তোমাকে আমি টাকলু বানিয়ে ছাড়বো। চুল ধরে টান মারতে এগিয়েছিল প্রাণেশা। এর মধ্যেই হাতে থাকা এক গোছা কঞ্চি আগের মতোই একদম প্রাণেশার গা ছুঁয়ে বিছানায় আঘাত করলো অনির্বাণ। ভয় পেয়ে দুপা পিছাতে গিয়ে দাঁড়াম করে বিছানায় পড়ে গেল প্রাণেশা। হাত বাড়িয়ে তাকে ধরতে গেলে অনির্বাণও তার উপরেই পড়ে গেল।
সাথে সাথে বিছানার একপাশে থাকা নড়বড়ের তক্তা সোজা নিচে পড়ে গেল দুজনেই। অনির্বাণ সোজা হয়ে দাঁড়িয়ে ঘর কাঁপিয়ে হেসে বলল, বেশ হয়েছে, কোমর ভাঙলো কিনা দেখ। হাত বাড়িয়ে অনির্বাণ তাকে তুলল। ওনার কঞ্চি হাতে নিয়েই প্রাণেশার ভোতা হওয়া মুখটা দেখলো। প্রাণেশা কোনো মতে হাতে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সারাক্ষণ বউ বউ করো, এখন যে বউ পড়ে গিয়ে হাতে ব্যথা পেলো তাতে তোমার একটু কষ্ট হলো না? অনির্বাণ হেসে উত্তর দিল, না হলো না, এমনিতেই টানা কয়েক ঘন্টার ড্রাইভে আমি যথেষ্ট ক্লান্ত শোনা। এখন ঝটপট সবকিছু গুছিয়ে নে আগে। প্রাণেশা ঘাড়তারামি করে বলল, আমি যাব না তোমার সাথে। না গেলে কোলে করে নিয়ে যেতে পারবো। এমন করলে আমি বুড়িগঙ্গায় লাফ দিব। দড়ি দিয়ে টেনে তুলবো। তোমার পাঠানো দড়িতে আমি ধরবই না। তাহলে দুটোতে একসাথে ডুব দেব, পারে না থেকে পানিতেই থাকবো, সাঁতার খেলে জীবন কাটিয়ে দেব। ধুর, তুমি একটা অসহ্য। হেলতে দুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল প্রাণেশা। তখনই কঞ্চি দিয়ে আবারও শব্দ করলো অনির্বাণ। রুমটা ভালো মতো দেখে বলল, সময় মাত্র 5 মিনিট, যদি এর বেশি 1 মিনিটও দেরি হয় এতগুলো কঞ্চির বাড়ি তোর পিঠেই পড়বে। এইটুকু নিশ্চিত হয়ে দেরি করিস, ঠিক আছে? প্রাণেশা দাঁত কিরমির করে বলল, ওগুলো রেখে দাও বলছি। রাখবো না। কঞ্চির আঘাত খেলে কেমন লাগে সেটা তোকে প্র্যাকটিক্যালি দেখাবো আজ। তুমি এমন করছো কেন আমার সাথে? আমি করছি না কি তুই করছিস? কি বলেছিলাম ফোন করে, সব যেন গোছানো থাকে। এই তোর গোছানোর নমুনা। এখন এতগুলো কাজ করতে গেলে কত সময় নষ্ট হবে জানিস? আমি তো বলিনি আমার জন্য তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করো। যেচে পড়ে করছো কেন? আর একটা কথা বললে মেরে পিঠের ছাল তুলে নেব। কোথাকার কোন বাহাদুর আসছে প্রাণের গায়ে হাত দেবে। একবার হাত তুলেই দেখো তোমার ওই হাত আমি কি করি। বিড়বিড় করতে করতে ওয়াশরুমে প্রবেশ করলো প্রাণেশা। অনির্বাণ একা হাতে প্রাণেশার সব প্রয়োজনীয় জিনিস আলমারি থেকে বের করে লাগেজে ভরলো। একটাই জামা কাপড়, একটাই সব পুরস্কার, একটাই বই, একটাই তার হ্যান্ডিক্রাফটের জিনিস ও আরেকটাই কসমেটিক্স। যদিও প্রাণেশার কসমেটিক্স বলতে ক্রিম, লোশন, ফেস ওয়াশ, চুলের তেল, ভ্যাসলিন, চিরুনি এসবই। সব ঢুকিয়ে লম্বুকে ডেকে সবগুলো লাগেজ গাড়িতে তুলে নিল। তখনও প্রাণেশা ওয়াশরুম থেকে বের হয়নি দেখে দরজায় নক দিয়ে অনির্বাণ বলল, আর কতক্ষণ লাগবে? ভেতর থেকে প্রাণেশা বলল, সারাদিন লাগবে। করছিসটা কি? ঘুমোচ্ছি, তুমিও ঘুমাবে? আমার এত শখ নেই, তুই ঘুমা। কাঁথা বালিশ দেবো? দিতে পারো, আমার খুব একটা অসুবিধা হবে না। অনির্বাণ বিরক্তির স্বরে বলল, আশ্চর্য, আধা ঘন্টা ধরে তুই ওয়াশরুমে কি করছিস? বললাম তো ঘুমাচ্ছি, কাঁথা বালিশ দাও। কি বলবে বুঝে উঠতে পারল না অনির্বাণ। এরই মধ্যে শাওয়ার ছাড়ার শব্দ হলো, তার মানে প্রাণেশা গোসল করছে, এজন্যই দেরি হচ্ছে। বুঝতে পেরে বলল, তুই এখন শাওয়ার নিচ্ছিস? হ্যাঁ নিচ্ছি। বিরক্ত না করে ওয়ার্ড্রপ থেকে আমার টাওয়াল ও কাপড় চোপড় দাও। তোমার জন্য কাপড় আনতে ভুলে গেছি। অনির্বাণের মাথায় হাত। এখন কাপড় চোপড় কোথা থেকে দিবে? সব তো গায়েতে তুলে দিয়েছে। লক করে চাবিটাও সাইডের ছোট্ট একটা পকেটে রেখে দিয়েছে। এসব 7-5 ভাবনার মধ্যেই প্রাণেশা বলল, কই দাও, আর কতক্ষণ অপেক্ষা করব? অনির্বাণ দরজার কাছে এগিয়ে কৌতুক করে বলল, ওসবের আর দরকার নেই, এমনি চলে আয়। ভেতর থেকে রেগে মেগে প্রাণেশা বলল, বলে তুমি? ঠিকই তো বললাম, এখানে আর কেউ নেই। তবে রে ফাজি। নব ঘুরিয়ে দরজা খুলে ফাঁক দিয়ে মাথা বের করে প্রাণেশা বলল, প্লিজ দাও। অনির্বাণ দুষ্টু মিষ্টি হাসি ঝুলিয়ে ওয়াশরুমে দরজার কাছে এসে বলল, আমি তো ওগুলো গাড়িতে তুলে দিয়েছি, চাবিটা কোথায় রেখেছি মনে নেই। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে রইল প্রাণেশা। বলল, তাহলে আমি এখন পরবো কি? অনির্বাণ টিপ্পনি কেটে বলল, বিছানার চাদর, ওটাতেই তোকে জোস লাগবে বউ। একবার বের হই তোমার মাথা আমি ফাটাবো। কাপড় না পেলে বের হতে পারবি? প্রাণেশা এই সর্বনাশ মেনে নিতে পারল না। কি যাতা কাণ্ড! কাপড় ছাড়া বের হওয়া যায়? ভেজা পোশাকে বা কতক্ষণ থাকা যায়? উপায় না দেখে বলল, প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। উপায় অনির্বাণের কাছে আছে, কিন্তু তবুও এই উপায় সে বাতিল দিল না। প্রাণেশাকে বিপদে ফেলতেই বলল, আয়শা মাইশা ড্রেস এনে দেই। বডির সাইজ আলাদা তো।
ভাবির? ভাবিরও সেম অবস্থা। তাহলে এখন উপায়? তোমার ঘরে থেকে একটা কিছু নিয়ে আসো। সাইজ তো আলাদা, মিলবে না। আমার টি শার্ট ও প্যান্টে তোর সাইজের দুজনকে ঢুকানো যাবে। উপায় না দেখে প্রাণেশা বলল। তাহলে যাও, কোন লাগেজে রেখেছো সেখান থেকে নিয়ে এসো। অনির্বাণ এক পাও নড়ল না। স্টাডি টেবিলের চেয়ারে গিয়ে পা ছাড়িয়ে বসে চলে ব্রাক ব্রাশ করে বলল। দুঃখিত, আমি তোর ব্যক্তিগত কাজের লোক নই। প্রাণেশা একইভাবে বলল। ব্যক্তিগত মানুষ হও তো। অনির্বাণের চোখে বিস্ময় নামলো। ভাবুক নয়নে তাকিয়ে থেকে বলল। তুই মানছিস আমি তোর ব্যক্তিগত মানুষ? প্রাণেশা মাথা নাড়ালো উপর নিচ। অনির্বাণের ওয়াশরুমের দরজা কাছে গেল, প্যান্টের পকেটে হাত গুজে বলল। তাহলে এক্ষুনি প্রমাণ কর আমি তোর একদম আপন কেউ, কাছের কেউ। সুযোগ পেয়ে অনির্বাণ তাকে নাজেহাল করতে চাইছে, এটা বুঝতে পেরে চেহারায় রাগ নেমে এলো প্রাণেশার। পরিস্থিতি বুঝে সেই রাগ সামলে বলল। অবশ্যই প্রমাণ দিব। তার আগে কিছু একটা দিয়ে তোমার বউয়ের ইজ্জতটা বাঁচাও। যে কেউ এসে পড়বে, শেষে লজ্জায় পড়তে হবে। অনির্বাণ মুখে হাত দিয়ে বলল। তোর লজ্জাও আছে? প্লিজ এমন করো না। সময় নষ্ট না করে নিজের ঘরে গেল অনির্বাণ। কয়েক মিনিটের মধ্যে হাতে একটা প্যাকেট ও টাওয়াল নিয়ে প্রবেশ করলো। নখ দিয়ে সেসব বাইরে দিতেই প্রাণেশা বলল। প্যাকেটে কি? খুলে দেখ। ছাড়িয়ে আনোনি তো আবার? টাওয়াল শরীরে পেঁচিয়ে ভয় ভয় চেহারায় প্যাকেট খুলে ভীষণ রকম অবাক হলো প্রাণেশা। সাদা টি শার্ট, সাথে নেভি ব্লু লেডিস শার্ট ও অফ হোয়াইট ট্রাউজার, সাথে দরকারি জিনিসগুলো। পোশাক দেখে মুহূর্তেই অনির্বাণের দিকে চোখ গেল। যে পোশাকটা তার হাতে, একই কালারের টি শার্ট ও শার্ট প্যান্ট অনির্বাণের পরনেও। শার্টের সামনের বোতামগুলো খোলা। তার বিষয় দেখে চোখ নাচিয়ে অনির্বাণ বলল। পছন্দ হয়নি? মুচকি হেসে দরজা আটকে দিল প্রাণেশা। ভেজা পোশাক পাল্টে অনির্বাণের দেওয়া পোশাক পরে চুলে টাওয়াল পেঁচিয়ে বের হলো। আয়নার সামনে দাঁড়াতেই অনির্বাণও তার পিছনে দাঁড়ালো। কাঁধে হাত রেখে মাথাটা একদম প্রাণেশার মাথায় ঠুকে দিয়ে চোখে চোখ রেখে বলল। এখন মনে হচ্ছে তুই মিসেস অনির্বাণ সৈকত। প্রাণেশা হাসতে গিয়েও হাসলো না, কারণ ততক্ষণে ড্রেসিং টেবিলের ফাঁকা দেখে মেজাজ তার বিগড়ে গেছে। সে লোশন, তেল ও চিরুনি না পেয়ে বলল। আমার দরকারি জিনিসগুলো কোথায়? অনির্বাণ জিহ্বায় কামড় দিয়ে বলল। এই রে, সব তো গাড়িতে। ফোলা ফোলা চোখে তাকিয়ে প্রাণেশা বলল। এক্ষুনি ওগুলো নিয়ে এসো, নয়তো কঞ্চি। দাঁড়। চট জলদি চোখ ঘুরিয়ে ফেলে রাখা কঞ্চি হাতে তুলল প্রাণেশা। রাগ দেখিয়ে দুপা হেঁটে যখন অনির্বাণকে মারার চেষ্টায় এগিয়ে গেল, তখনই তার সব রাগের মধ্যে পানি ঢেলে ধুম করে গালে চুমু দিয়ে দৌড় দিল অনির্বাণ। হাতের কঞ্চি ফ্লোরে ফেলে প্রাণেশা দাঁত কিরমির করে বলল। ওরে সুযোগ সন্ধানী, আসো একবার কাছে পেলে আমিও বোঝাবো কত চুমুতে কত প্রেম। প্রাণেশা এতদিন যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেসব নিজের ক্যাম্পাসেই অনুষ্ঠিত হতো। এখন সুযোগ এসেছে সারা দেশের মানুষের সামনে নিজেকে সেরাদের একজন হিসেবে তুলে ধরার। কিছুদিন পর ঢাবিতে 2 দিনব্যাপী কুইক কুইজে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত হতে আসা সব শিক্ষা প্রতিষ্ঠানের কুইক টিমদের অনুষ্ঠিত হবে এই আয়োজন। প্রাণেশার ভার্সিটির অধ্যক্ষ চাইছেন শেষ একবার তাদের ব্যাচের টিমেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। সাফওয়ান গতকাল সকালে এসেছিল প্রাণেশাকে সেই খবরটা দিতে। যেহেতু এই খেলা সারা দেশে লাইভ হবে, সেহেতু এটা যথেষ্ট আলোচিত একটি প্রতিযোগিতা হতে যাচ্ছে। সামিউল আলম এটা শুনেই রেগে গিয়েছিলেন। মুখের ওপর সাফওয়ানকে না করে দিয়েছেন। বেচারা মন খারাপ করে ফিরে গেছে। এরপর থেকে টেপ রেকর্ডারের মতো প্রাণেশার কানের কাছে বকাবকি চালিয়ে যাচ্ছেন তিনি। শুনতে শুনতে মেজাজ আর জায়গায় নেই প্রাণেশার। তার বড় চাচ্চু, সেজ চাচ্চু শেখ শরীফুল আলম ও ছোট চাচ্চু শৌকত আলম বাসায় ছিলেন না। থাকলে নিশ্চয়ই একটা না একটা সাপোর্ট সে পেত। তাহমিনা আহমেদ মেয়েকে সাপোর্ট দিয়ে 2-1 কথা বলেছিলেন। তাতেই সামিউল আলমের এক কথা, যে মেয়ে বাবার স্বপ্ন পূরণ করতে পারে না তাকে আর কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে সেরা প্রমাণ করতে হবে না। সামিউল আলম চেয়েছিলেন প্রাণেশা ডাক্তার হোক, কিন্তু তার যে মেধা তাতে আর ওই পথে যাওয়ার সুযোগ তৈরি হয়নি। মাঝপথেই বাংলা নিয়ে অনার্স শেষ করতে হয়েছিল। তবুও কম কি কতজন এইটুকু শেষ করতে পারে। বাবা এতে খুশি নন,
মা বুঝাতে চাইলে গালি বকা শুনেন। গতকাল সকাল থেকে কুইজের কথা শুনে সেই যে সামিউল আলম মেয়ে ও স্ত্রীকে বকাঝকা শুরু করেছে আর থামেনি। প্রাণেশার বড় চাচি, সেজু চাচি ও ছোট চাচি কেউই ভদ্রলোককে বুঝাতে পারছিলেন না। কিছু বললেই তিনি চেঁচিয়ে ঘর মাথায় তুলে ফেলছেন। পুরুষ মানুষের তর্জন গর্জন শুনলে নারী মনে এমনিতেই ভীতি জাগে। শ্রদ্ধা সম্মানের জায়গা থেকে সবাই চুপ থেকে যায়, কিন্তু প্রাণেশা পারেনি। সে বাবার এত বকাঝকার বিপরীতে শক্ত কণ্ঠে বলেছিল,